বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতদিন আমরা যে চ্যাপ্টার পড়েছিলাম, বলেছিলাম যে তারপরে আমরা অষ্টম অধ্যায় শুরু করব, কিন্তু আমার মনে হলো যে তোমরা অষ্টম অধ্যায় আগেই করে ফেলেছো, সেজন্য আমরা একটু জ্যামিতি নিয়ে আলোচনা করছি। কারণ জ্যামিতিতে আমাদের বৃত্ত অংশটা বাকি রয়েছে, আর অষ্টম অধ্যায়ের যে গড়ের চ্যাপ্টারটা সেটা আমাদের আগেই করা হয়েছে, সেজন্য আমরা বৃত্তের চ্যাপ্টারটা নিলাম, জ্যামিতির চ্যাপ্টারটা নিলাম। তো সেখানে আমরা চতুর্ভুজ সম্পর্কে পড়ে ফেলেছিলাম, তোমাদের নিশ্চয়ই পড়া আছে। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে না পেলে আমাকে একটু জানাবা। তো আমরা ক্লাসে, যখন আমাদের ক্লাস চলছিল, তখন আমরা কিন্তু এই চতুর্ভুজ সম্পর্কিত যে পড়াগুলো সেগুলো আমরা পড়ে ফেলেছিলাম। তো চতুর্ভুজ পড়তে গেলে আগে আমাদের কি লাগবে? চতুর্ভুজ কাকে বলে সেটা আমরা জানি, আমরা ছোট ক্লাস থেকে পড়ছি, অতএব চতুর্ভুজ সম্পর্কে আমরা জানি। কি সংজ্ঞাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই নিজের ক্লাস, শাখা এবং রোল নাম্বারটা লিখে জয়েন করো। হ্যাঁ, তো চতুর্ভুজ সম্পর্কে আমরা আগে থেকেই জানি। সেটা কি জানি? চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতি বা চিত্রকে বলা হচ্ছে কি চতুর্ভুজ। চারটি রেখাংশ দ্বারা বা সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতি বা চিত্রকে, তোমাদের বইতে এটা দেওয়া আছে, বলা হয় কি চতুর্ভুজ। এটা আমরা জানি। যেমন এই যে এরকম আমরা একটা লিখলাম, এটা একটা চতুর্ভুজ। এটা কয়টা? এই একটা রেখা, সরল রেখা, একটা সরল রেখা, একটা সরল রেখা, একটা সরল রেখা, এগুলোকে আমরা কি বলি? বাহু। এগুলাকে আমরা এক একটাকে কি বলি? বাহু বলি। সেজন্য এটার নাম হয়েছে কি চতুর্ভুজ, মানে চারটা বাহু আছে, সেজন্য এটাকে আমরা বলছি কি চতুর্ভুজ। এগুলো তোমরা জানো চতুর্ভুজ কি। এখন আমরা কয়েক ধরনের চতুর্ভুজ সম্পর্কে পড়েছিলাম ক্লাসে, তোমাদের মনে থাকতে পারে। কয় ধরনের চতুর্ভুজ পড়েছিলাম? একটা আয়ত, একটা বর্গ, একটা সামান্তরিক, আর একটা পড়েছিলাম রম্বস। এছাড়াও আরেকটা বিশেষ ধরনের চতুর্ভুজ পড়েছিলাম, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম সম্পর্কে আমরা একটু পরে আসি, আগে আমরা এই চারটা জিনিস সম্পর্কে দেখি। আমরা সংজ্ঞাগুলো জানি, ক্লাস 4, 3, 4 এখানে আমরা সংজ্ঞাগুলো পড়েছি। তোমরা সংজ্ঞাগুলো শিখে ফেলবা, কারণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমাদের সংজ্ঞা আসে অনেক সময়। যেমন বলতে পারে যে সামান্তরিকের সংজ্ঞাটি লিখো, বা সামান্তরিক কি, বা সামান্তরিক কাকে বলে, এরকম আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবো। তোমাদের মুখস্থ আছে। আমি শুধু চারটা চতুর্ভুজের যে বৈশিষ্ট্যগুলা সে সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমাদের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা আছে, তারপরও আমি একটু বলছি যে আয়তের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এই দেখো, আমি আয়তটা কি লিখলাম, ঠিক এভাবে উত্তর যখন যদি প্রশ্নে আমাদের আসে যে চিত্রটি অঙ্কন করো নির্দেশনা অনুযায়ী চিত্র, এবং তার সাথে চিত্রটা অঙ্কন করার পরে ওই চিত্রটার কয়েকটা বৈশিষ্ট্য লিখতে বলে। তো বৈশিষ্ট্য লিখতে গেলে প্রথমে আমি চিত্রটা আঁকবো, যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী চিত্রটা আঁকবো। আঁকার পরে নিচে আমাকে কিন্তু লিখে দিতে হবে যে আমি কি চিত্র এঁকেছি। তো চিত্রটার নাম কি? ক, খ, গ, ঘ একটি আয়ত। ঠিক এইভাবে লিখতে হবে। লিখার পরে তারপর আমরা লিখবো কি? বৈশিষ্ট্য, আয়তের বৈশিষ্ট্য। তো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। দেখো বিপরীত বাহু কিভাবে চিনবো? আমরা যদি ক, খ এই বাহুটাকে ধরি, ঠিক তার বিপরীত দিকের যে বাহুটা ঘ, গ বা গ, ঘ, এটাকে বলবো কি? ক, খ এর বিপরীত বাহু হচ্ছে গ, ঘ, অথবা গ, ঘ এর বিপরীত বাহু হচ্ছে ক, খ। আর তোমরা একটা ভুল করো, চিত্র আঁকার পরে যখন এই ক, খ, গ দাও, তখন তোমরা একটু উল্টাপাল্টা করে ফেলো। আমি যেই বিন্দু থেকে শুরু করব, যেই শীর্ষবিন্দু থেকে শুরু করব, সেটা থেকে হয় এইভাবে ঘুরে আসব, অথবা ওইভাবে ঘুরে আসব। ডান দিক থেকে বামে আসব, অথবা বাম দিক থেকে ডানে ঘুরব। ক্রম অনুসারে বসিয়ে যাব, যেমন ক, খ, গ, ঘ, এইভাবে। আমি এখানে ক দিলাম, এখানে খ দিলাম, এখানে গ দিলাম, এখানে ঘ দিলাম, এরকম হবে না। খেয়াল করো, তোমরা
অনেকের খাতায় এই জিনিসটা লিখো। ধরো আমি এই আয়তের চিত্রটা আঁকলাম, এখানে ক দেই, এখানে খ দিলাম, তোমরা পরে লেখো কি গ ঘ, এরকম করব না। যদিও বা এরকম লিখে ফেলি তাহলে আমরা নামটা কি দিব, ক্রম অনুসারে এইভাবে ঘুরে দিব, ক গ ঘ খ এরকম হবে। যেহেতু আমরা ক্রম অনুসারে লিখবো, সেই জন্য আমাদের লিখতে হবে কি ক খ, তাহলে এখানে কি আসবে, এখানে তাহলে আমাকে আসবে হলো গ, এখানে আসবে হলো আমার ঘ, আমরা এইভাবে দিব। হ্যাঁ, আর লিখলাম একভাবে, এখানে নাম দিলাম একভাবে আর লিখলাম আরেকভাবে, সেটা হবে না। যেমন একটু আগে আমরা লিখছিলাম কি, এরকম লিখছিলাম গ, আর এখানে দিয়েছিলাম ঘ, তারপর আমরা লিখলাম কি, লিখলাম হলো ক খ গ ঘ আয়ত, এখানে কিন্তু আবার এরকম লিখলাম, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল। ক খ ঠিক আছে, কিন্তু তুমি যে গ লিখলা, গ এর জায়গায় কি আছে ঘ, আর ঘ এর জায়গায় আছে কি গ, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে লিখতে হবে। আমি কি করব, ক খ, খ এর পরে দিব গ, তারপরে লিখবো কি ঘ, তাহলে এই ভুলগুলা করবা না, এরকম লিখলে কি হবে, ভুল হবে। ঘ ছিল, তাহলে সঠিকটা আমার কি হবে, সঠিকটা হবে আমার এরকম ক খ গ ঘ। তুমি যে দিক থেকে শুরু করো, যদি এই শীর্ষবিন্দু থেকে শুরু করো তাহলে এইভাবে ঘুরবা, না হলে বাম দিকে ঘুরবা, হয় ডান দিকে ঘুরবা না হলে বাম দিকে ঘুরবা। এখন তোমার ইচ্ছা হলো যে আমি এখানে নামটা দিব, এখান থেকে শুরু করবো, অসুবিধা নাই, এখানে ক খ গ ঘ, তুমি বললা যে না আমি এখান থেকে শুরু করব, কোনো সমস্যা নাই, ভুললেই হলো, ক খ গ ঘ এইভাবে। তো আমরা যে শীর্ষবিন্দুটা থেকে শুরু করব তার থেকে ডানে বা বামে ঘুরে ঘুরে নামগুলা লিখব। এখন চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা থাকে, চতুর্ভুজের শীর্ষবিন্দু থাকে 4টা। দেখো, ক একটা শীর্ষবিন্দু, খ একটা শীর্ষবিন্দু, গ একটা শীর্ষবিন্দু, ঘ একটা শীর্ষবিন্দু। তাহলে বিপরীত বাহু আমরা চিনলাম, বিপরীত বাহুগুলো সমান্তরাল, যেহেতু কি সমান্তরাল কেন হবে, কারণ এই দুইটা বাহু হচ্ছে কি, এখানে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সেজন্য আমরা বলতে পারছি কি এই বাহু দুটো কি সমান্তরাল, আবার এখানেও 90 ডিগ্রি হবে, সেজন্য 4টি কোণ আমাদের কি সমকোণ। কর্ণগুলোর দৈর্ঘ্য সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ কাকে বলে, কর্ণ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, বইতে কর্ণের সংজ্ঞা আছে, কি আছে একটু বলতে পারবা? কর্ণ কি, চতুর্ভুজের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে বলা হয় কি কর্ণ। দেখা যাচ্ছে না, কি দেখতে পাচ্ছ না, এই বোর্ডের লেখাটা না বোর্ড দেখতে পাচ্ছ না, কোনটা এখন দেখা যায় একটু বলো তো, বোর্ডের মধ্যে যে লেখাটা সেটা দেখতে পাচ্ছ না, দেখা যায় কিনা একটু বলো, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে, একজন লিখছে, একজন লিখেছে যে দেখা যায়। তাহলে কর্ণ তোমাদের বইতে সংজ্ঞাটা দেওয়া আছে, কি লেখা আছে, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা বা রেখা অংশকে কর্ণ বলে। ঠিক আছে, আমি এখানে কর্ণটা দেখাই তোমাদের চিত্রে। ধরো এখানে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে এটার নাম দিলাম ক খ গ ঘ। এই একটা ক একটা শীর্ষবিন্দু, তার ঠিক বিপরীত কোনটা হবে, এইটা ক এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে গ, এই ক আর গ আমি যোগ করে দিলাম, তাহলে ক গ হয়ে গেল কি আমার কর্ণ। আবার খ এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ঘ, বা ঘ এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ক, তাহলে খ আর ঘ আমি যোগ করে দিলাম, তাহলে আমার খ ঘ, এটাও একটা কর্ণ। দেখা যাচ্ছে আমি যে কর্ণটা লিখলাম, একটু দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো কর্ণ আমরা কি লিখলাম চিত্রে, আমি কর্ণটা দেখাই নাই, তোমরা একটু দেখে দিবা, যেহেতু তোমাদের আগে পড়া আছে তাই। কি লিখলাম,
ক, ক একটা শীর্ষবিন্দু, খ একটা শীর্ষবিন্দু, গ, ঘ, এই চারটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন আমি কি লিখলাম? চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখা। তাহলে ক এর বিপরীত শীর্ষবিন্দু ঠিক উল্টা দিকে আমি তাকাবো, গ হচ্ছে তার বিপরীত শীর্ষবিন্দু। খ এর ঠিক কোনাকুনি উল্টা দিকে তাকাবো, তাহলে ঘ হচ্ছে তার শীর্ষবিন্দু। তাহলে ক এর বিপরীত শীর্ষবিন্দু গ, আবার গ এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ক। অনুরূপভাবে খ এর বিপরীত শীর্ষবিন্দু ঘ, ঘ এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে খ। তাহলে বিপরীত শীর্ষবিন্দু, তাহলে ক আর গ যোগ করলে একটা কর্ণ পাওয়া যায়, আর খ আর ঘ যোগ করলে আরেকটা কর্ণ পাওয়া যায়। এ থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে চতুর্ভুজের কর্ণ কয়টা থাকে? দুইটা থাকে। শীর্ষবিন্দু চারটা, কর্ণ থাকে দুইটা। এই যে আমি কর্ণ দেখাচ্ছি এখানে। এই, ঠিক আছে? তাহলে কর্ণগুলা কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে কি সমান দুই ভাগে ভাগ করে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো বর্গ, বর্গ তো আমরা জানি চারটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাকে বর্গ বলে। এক্ষেত্রেও তার বাহুগুলোর কি হবে? সমান্তরাল। সকল কোণ কি হবে? সমকোণ, মানে চারটি কোণই সমকোণ। কর্ণদ্বয়ের এখানে দেখো এই দুইটার মধ্যে মিল কি? অমিল হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, আর এটা হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান। মিল হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটারও সমান্তরাল। কোণ সমকোণ, এটারও কোণ সমকোণ। কর্ণগুলির দৈর্ঘ্য সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে অমিল কি? দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এটা মিল আছে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল রাখবা। বর্গের ক্ষেত্রে কি হয়? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওইটা শুধু সমদ্বিখণ্ডিত করে, আর এটা হচ্ছে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে দুইটা কর্ণ ছেদ করার ফলে আয়তক্ষেত্রে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে আবার এখানে। মোট কয়টা কোণ তৈরি হলো? এই ছেদ বিন্দু হচ্ছে আমার এইটা। এই ছেদ বিন্দুতে আমার চারটা কোণ তৈরি হয়েছে। প্রত্যেকটা কোণের মান কি 90 ডিগ্রি নয়। প্রত্যেকটা কোণ কি তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবা, এগুলা কি হয় না? 90 ডিগ্রি হয় না। কিন্তু বর্গের কর্ণগুলা যদি আমি যোগ করি, দেখো এই করলাম, করার পরে এখানেও আমার চারটা ছেদ বিন্দুতে কয়টা কোণ তৈরি হবে? চারটা কোণ তৈরি হবে। ঠিক আছে? এই যে ছেদ বিন্দুতে যে কোণগুলা তৈরি হলো প্রত্যেকটাই আমার হবে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। সমকোণ, সমকোণ এর মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আয়ততে হলো শুধু সমদ্বিখণ্ডিত করে, বর্গে হলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে সমান দুই ভাগে ভাগ তো করেই, আবার ছেদবিন্দুতে কি করে? সমকোণ তৈরি করে। কিন্তু আয়তের বেলায় তা হয় না। সমান দুই ভাগে ভাগ মানে কি? এটাতে আমি একটা নাম দেই, এটাকে মনে করো ঘ, এটাকে উ নাম দিলাম। ছেদবিন্দুটার নাম দিলাম কি? উ। এখন দেখো খ উ সমান সমান হবে কি? ঘ উ। কর্ণের কি হবে? খ উ এর দৈর্ঘ্য সমান সমান হবে ঘ উ। আবার কি হবে? ক, দেখা যায়, আর এটা হবে গ উ। এটাকে বলা হচ্ছে যে সমদ্বিখণ্ডিত, মানে দৈর্ঘ্য কি হবে? ছেদ বিন্দুতে কর্ণটা সমান দুই ভাগে ভাগ হবে। কথা কি বোঝা গেল? একটু বুঝে নাও। এগুলা দিয়ে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তখন আমরা এটা উত্তর দিতে, এখন বুঝে গেলে উত্তর দিতে আমাদের সুবিধা হবে। বোঝা গেল? এখন চলে আসো, সময় কতটুকু আছে? 15 মিনিট। আচ্ছা, এখন আসো সামান্তরিক। তাহলে বর্গ আর আয়তের মধ্যে আমরা কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখলাম। সাদৃশ্য হচ্ছে যেটার মিল, আর বৈসাদৃশ্য হচ্ছে যেটা মিল নাই। এভাবে একটু পড়ে নিবা যে কোন কোন ক্ষেত্রে মিল আছে আর কোন কোন ক্ষেত্রে মিল নাই। এই জন্য আমরা চারটা পাশাপাশি লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সামান্তরিক, সামান্তরিকের সাথে আয়তের একটা মিল আছে। সামান্তরিকের কি? সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, আয়তেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আয়তেরও বিপরীত বাহুগুলো সমান্তরাল। ঠিক আছে? এটা তোমাদের বইতে এইভাবে লেখা আছে, দুই জোড়া বাহু সমান্তরাল। জোড়া মানে কি? দুইটা জোড়া, দুইটা জিনিস নিয়ে জোড়া গঠন করে। হ্যাঁ, তাহলে দুই জোড়া মানে হচ্ছে কি?
দুই জোড়া বলতে আমরা এখানে বুঝবো দুইটা বিপরীত বাহু, মানে এইটার বিপরীত বাহু হচ্ছে এটা, ক খ এর বিপরীত বাহু হচ্ছে গ ঘ, এটাকে এক জোড়া বলবো। আর ক ঘ এর বিপরীত বাহু হচ্ছে খ গ, এটাকে আরেক জোড়া বলবো। তাহলে মোট কয় জোড়া হলো? দুই জোড়া। তাহলে তোমাদের বইতে এই কথাটা লেখা আছে, সেজন্য আমি ব্র্যাকেটে এটা লিখছি যে এটাও অনেকে এটা তোমরা আসলে লিখো, কারণ এটা বইতে আছে যে দুই জোড়া বাহু সমান্তরাল, এটা বোঝানোর জন্য আমি লিখছি বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই জন্য দুই জোড়া লেখা হয়। বিপরীত কোণগুলো সমান, তাহলে খ কোণ সমান সমান হচ্ছে ঘ কোণ, ক কোণ সমান সমান হচ্ছে গ কোণ। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তেরও আমরা দেখছি কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটার পরিবর্তে তোমাদের বইতে লেখা আছে, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, তো বইতে যেটা আছে আমরা সেটাই লিখবো, পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে মধ্যবিন্দু কাকে বলে? দুইটার একটা রেখা যে বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি? একটি সরল রেখা মধ্যবিন্দু, রেখা আমি সংক্ষেপে লিখছি তোমরা বুঝে নিও। একটি রেখা অংশ যে বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি মধ্যবিন্দু। কি বোঝা গেছে? যেমন এইটা হচ্ছে আমার মধ্যবিন্দু, এটাকে যদি আমি উ দেই তাহলে উ হচ্ছে কি আমার মধ্যবিন্দু, কারণ এই ছেদ বিন্দুটাই হচ্ছে আমার মধ্যবিন্দু। দেখা যায় কি? জুম করাই তো আছে রে ভাই, তোমরা কেন দেখতে পাচ্ছ না? এখন দেখা যায়? নিচের লেখাটা একটু দেখে নাও, মধ্যবিন্দুটা একটু দেখে নাও। একটি রেখা যে বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয় সেই বিন্দুটাকে বলা হয় কি মধ্যবিন্দু। নিচের লেখা দেখা যায় না, এখন দেখা যায়? নিশ্চয়ই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে মধ্যবিন্দু আমরা বুঝলাম। এখন আসো যে মধ্যবিন্দু তাহলে আমরা বুঝবো কিভাবে? মধ্যবিন্দু আমরা বুঝবো কর্ণ দুটা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে তার মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে কি লেখা আছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার পরিবর্তে লেখা আছে পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় বা ছেদ করে। মধ্যবিন্দুতে মিলিত হয় বা ছেদ করে। ঠিক আছে, একটু বুঝতে পেরেছ? এখন আসো রম্বস। রম্বসের সাথে কার মিল? হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে চলে আসি। এত ফোকাস করলে কিভাবে হয়? হ্যাঁ, রম্বস। আচ্ছা, আয়তের সামান্তরিকের আরেকটা কথা বলি যে সামান্তরিকের যদি একটি কোণ সমকোণ হয়ে যায় তাহলে সেই সামান্তরিকটাকে আমরা কি বলবো? আয়ত। তোমরা এটা জানো, ঠিক আছে? তাহলে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয়ে গেলে সেটাকে আমরা আয়ত বলবো। এখন আসো রম্বস। রম্বসের মিল আছে কার সঙ্গে? বর্গের সঙ্গে মিল আছে। তাহলে দেখো আর হ্যাঁ, বর্গের সঙ্গে মিল আছে। বর্গে কি বলা আছে? চারটি বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসেরও দেখা যায় না? এখন দেখা যায়? দেখো তো। হ্যাঁ, দেখা যায় কিনা একটু জানাও। মনে হয় দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা আবার দেখতে পাচ্ছ না। এখন দেখা যায় কিনা একটু দেখো। রম্বস কি বলবো? চারটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, বিপরীত কি বাহুগুলোর সমান্তরাল। এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? দুই জোড়া বাহু সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখনো দেখা যায় না?
ম্যাম দেখা যায়, কেউ বলে দেখা যায়, কেউ বলে দেখা যায় না, এখন আমি কি বুঝবো বলো তো? দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বা পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। আমরা একটু আগে মধ্যবিন্দু সম্পর্কে বলছি, এখন আবার বলছি যে পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব হয়। এই সমকোণে যেহেতু বলা হয়েছে সেজন্য বলা হচ্ছে কি সমকোণে থাকে। ঠিক আছে, হয় আমরা এইভাবে লিখবো না হলে এইভাবে লিখবো যে কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব হয়। যদি এটা মনে না থাকে তাহলে আমি এই ভাষাটা লিখতে পারি, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, তাহলে রম্বসের সাথে কার মিল আছে? আমার কি বলে বর্গের সাথে মিল আছে। রম্বসের কর্ণদ্বয় বলা হয় নাই সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান বলা হয় না, দৈর্ঘ্য সমান শুধু আয়ত এবং বর্গের। আয়ত এবং বর্গের কর্ণগুলার দৈর্ঘ্য সমান, কিন্তু সামান্তরিক আর বর্গের কর্ণগুলির দৈর্ঘ্য সমান না। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা আচ্ছা, কেউ কেউ বলছে যে স্পষ্ট দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রম্বস এবং আয়তের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান না। ঠিক আছে, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আয়তের ক্ষেত্রে শুধু সমদ্বিখণ্ডিত করে আর রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ছেদবিন্দুতে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হলে পরে সেখানে কি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আর 90 ডিগ্রি কোণ তৈরি হলে সেখানে আমরা বলতে পারি যে পরস্পর পরস্পরের উপর লম্ব। এই ঠিক আছে, এখানে আমার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি করে তৈরি হবে। এটা হচ্ছে আমার ছেদবিন্দু। তাহলে এতটুকু আমাদের হয়ে গেছে। এখন আসো আমরা একটু চট করে বৃত্তের দিকে চলে যাই। এগুলো তোমাদের আগেরই পড়া আছে, আর বেশি পড়বো না। আমরা একটু বৃত্তটা দেখি। বৃত্ত আঁকাটা নিশ্চয়ই পারো তোমরা। মধ্যবিন্দু দেখা হচ্ছে? মধ্যবিন্দু, একটু মধ্যবিন্দুটা দেখে নাও, একটু মধ্যবিন্দুর এটা দেখে নাও। এখন আসো আমরা বৃত্তে চলে যাই। বৃত্তের জন্য আমি একটা কাগজ লাগাই, নাহলে তো আঁকতে পারবো না। আচ্ছা, এখন চলে আসো আমরা একটা বৃত্ত আঁকি। বৃত্ত আঁকা সবাই জানো বৃত্ত কি? বৃত্ত বৃত্ত নিশ্চয়ই দেখেছো তোমরা সবাই। একটা যেমন এই গোলাকার জিনিস, এটাকে কি বলা হয়? বৃত্ত। এটার ভিতরে মাঝামাঝি একটা যদি বিন্দু কল্পনা করা হয় তাহলে এই বিন্দু থেকে এটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কি? পরিধি। এটাকে বলা হচ্ছে কি? পরিধি। এই যে বৃত্তের যে সীমারেখাটা সেটাকে বলা হচ্ছে পরিধি। এই ধরনের যে গোলাকার জিনিসগুলো এটাকে বলা হচ্ছে কি? বৃত্ত। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। ছোট হয়ে গেল বৃত্তটা। দেখা যায় বৃত্তটা? দেখা যায়। এখন আমরা বৃত্তের সংজ্ঞাটা লিখব। কি জানি বৃত্ত সংজ্ঞা? বৃত্তের সংজ্ঞা হচ্ছে বৃত্ত কি লিখব? একটি আবদ্ধ বক্ররেখা। সময় আছে আর 5 মিনিট আছে না? দেখা যায়। কি লিখলাম? একটি আবদ্ধ বক্ররেখা। এখন এই আবদ্ধ বক্ররেখার মধ্যে একটা বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে কি হবে?
বৃত্তটির উপরের যে সকল বিন্দু আছে তার দূরত্ব কি হবে? সমান। তাহলে আমরা কি লিখব? একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক, এটা তোমাদের বইতে সংজ্ঞাটা দেওয়া আছে, প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। তাহলে কি হলো? বইতে সংজ্ঞাটা দেওয়া আছে, সেখান থেকে আমরা পড়ব। এই হচ্ছে আমার বৃত্ত, এই যে গোলাকার যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বৃত্ত। এই যে গোলাকার রেখাটা, এটা কি বলছি আমরা? আবদ্ধ বক্ররেখা। এই আবদ্ধ বক্ররেখাটার উপরে অসংখ্য বিন্দু আছে। বিন্দুগুলাকে যদি আমরা এইভাবে দেখাই, যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই অসংখ্য বিন্দু আছে। তাহলে এই বিন্দু থেকে এই যে ভিতরের যে বিন্দুটা, এইটার দূরত্ব কি হবে? এখান থেকে এখানে যদি আমি টানি তাহলে এটার দূরত্ব যা, এখান থেকে এখানে টানলে এটার দূরত্ব তা, এখান থেকে এতটুকু টানলে সবগুলার দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে এই বিন্দু থেকে এখানের এই বিন্দুটার দূরত্ব যা, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব তা হবে। তাহলে এটাকেই আমরা কি বলছি? এটাকে বলা হচ্ছে কি? বৃত্ত। তাহলে একটি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, তাকে কি বলা হচ্ছে? বৃত্ত। তাহলে আমরা বৃত্ত বুঝলাম যে বৃত্ত কাকে বলে। এখন বৃত্তের কয়েকটি অংশ আছে। এই যে নির্দিষ্ট রেখাটা, এটাকে আমরা কি বলছি? কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলছি কি? কেন্দ্র। এটার নাম আমরা কি দিলাম? কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্রের সংজ্ঞা কি লিখব? কেন্দ্রের সংজ্ঞা লিখব, বৃত্তের ভিতরের একটি বিন্দু, খেয়াল করো, বৃত্তের ভিতরে এমন একটি বিন্দু যা থেকে বৃত্তের উপরের প্রতিটি বিন্দু দূরত্ব সমান। তাহলে বৃত্তের ভিতরে এমন একটি বিন্দু কেন্দ্র। এটা মুছি, তাহলে কেন্দ্র লিখি। দেখা যায় ওইদিকে চলে গেছে না? হ্যাঁ, কেন্দ্র। কেন্দ্রের সংজ্ঞাটা আমরা লিখি, বৃত্তের ভিতরে কেন্দ্র, না? এমন একটি বিন্দু, দেখা যায় নাকি? বৃত্তের ভিতরে এমন একটি বিন্দু দেখা যায় যা একটি নির্দিষ্ট বিন্দু যা থেকে বৃত্তের সকল বিন্দুর দূরত্ব কি? সমান। ওপরে সেই বিন্দুটিকে কি বলা হয়? কেন্দ্র। আমাদের সময় প্রায় শেষ, তাহলে আমরা কেন্দ্র পর্যন্তই থাকি, আগামী ক্লাসে বাকিগুলা দেখব। যা থেকে বৃত্তের ওপরের সকল বিন্দু দূরত্ব সমান, সেই বিন্দুটিকে বলা হয় কি? কেন্দ্র। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো তোমাদের বাড়ি কাজ নিয়ে নাও। বাড়ি কাজ হচ্ছে চতুর্ভুজের যা যা করাইলাম তা পড়বা।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য লিখবা। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে বিভিন্ন চতুর্ভুজের সংজ্ঞা। এগুলা হচ্ছে পড়া। আমরা কেন্দ্র পর্যন্ত পড়েছি, আগামী দিন আমরা কি পড়ব? বৃত্তের অন্যান্য অংশগুলো পড়ব। ঠিক আছে? এখন ট্রাপিজিয়াম তো দেখাই নাই। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়ামের চিত্রটা এরকম হতে পারে। এক জোড়া সমান্তরাল বাহু যদি থাকে চতুর্ভুজের, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? ট্রাপিজিয়াম। এই আবার এরকম হতে পারে, এটাও একটা ট্রাপিজিয়াম। এখানে কিন্তু আবার সমকোণ তৈরি হয়েছে। ঠিক আছে? এই ধরনের চিত্রেরও ট্রাপিজিয়াম হতে পারে। এগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? এই যে খেয়াল করো, এগুলাকে আমরা ট্রাপিজিয়ামের চিত্র এরকম হতে পারে, এরকম হতে পারে। তোমাদের প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অনেক সময় আসে যে কোনটি ট্রাপিজিয়ামের চিত্র। তাইলে এই ধরনেরও হতে পারে যে শুধু এরকম থাকবে, দুইটা বাহু তির্যক থাকবে, আর এক জোড়া বাহু সমান্তরাল থাকবে, হইলেই সেটা ট্রাপিজিয়াম, এরকম না। এটাও কিন্তু আমার কি হতে পারে? ট্রাপিজিয়াম হতে পারে। ট্রাপিজিয়াম। ঠিক আছে? তাহলে আমি বাড়ির কাজ কি দিলাম? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আর হচ্ছে বিভিন্ন চতুর্ভুজের সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াগুলো পড়ে ফেলবা, কারণ এখান থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।